This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা সুপার প্রাইম টাইমের এই সেগমেন্টে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে আমাদেরকে যে খবরে নজর রাখতে হবে, বিজেপি কর্মীদের হুমকি দিয়ে ফের একবার বিতর্কে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বিজেপি একজনকে মারলে 8 জনকে মারতে হবে এমন পরিস্থিতি তৈরি করবেন যাতে বিজেপির কেউ এজেন্ট হওয়ার সাহস না দেখায়। কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় এজেন্ট কেউ হয়ে বসে পড়বে এমন অবস্থা তৈরি করুন যাতে কেউ এমন না ভাবতে পারে। হুঁশিয়ারি উদয়ন গুহর। খবর পাওয়া যায় সেই বন্দোবস্ত করতে হবে, আর যেন অপোনেন্ট কাউ খেলতে না নামে পড়ে সেই ব্যবস্থাটা এইবার ভোটে আমাদের করতে হবে। একেবারে একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে। এমন অবস্থা তৈরি করতে হবে কোন বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। এখন এজেন্ট হওয়ার সাহসী যাতে কারণ না হয় সেই পরিস্থিতিটা তৈরি করবেন। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে সভা মঞ্চে দাঁড়িয়ে এমনই হুঁশিয়ারি দিয়ে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বিজেপি কর্মীদের হুমকি দিতে শোনা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। বিজেপি একজনকে মারলে 8 জনকে মারতে হবে এমন পরিস্থিতি তৈরি করবেন যাতে বিজেপির কেউ এজেন্ট হওয়ার সাহস না দেখায়। কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় এজেন্ট কেউ হয়ে বসে পড়বে এমন অবস্থা তৈরি করুন যাতে কেউ এমন না ভাবতে পারে। হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ। আরো একবার জানাই আপনাদেরকে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি আরো একবার বিজেপি কর্মীদের হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন। কি বলেছেন তিনি আরো একবার শুনুন। খবর পাওয়া যায় সেই বন্দোবস্ত করতে হবে, আর যেন অপোনেন্ট কাউ খেলতে না নামে পড়ে সেই ব্যবস্থাটা এইবার ভোটে আমাদের করতে হবে। একেবারে একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে। এমন অবস্থা তৈরি করতে হবে কোন বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। এখন এজেন্ট হওয়ার সাহসী যাতে কারণ না হয় সেই পরিস্থিতিটা তৈরি করবেন। আপনারা শুনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি ঠিক কি বলেছেন, তিনি কি ভাষাতে হুঁশিয়ারি দিয়েছেন আপনাদের শোনালাম। 2026-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে এবং নির্বাচন যতই এগোচ্ছে একটু করে ততই একের পর এক আমরা কিন্তু মতামত শুনতে পাচ্ছি। কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ যিনি বরাবরই এই ধরনের মন্তব্যই করে থাকেন, তার গলাতে আরো একবার হুঁশিয়ারির সুর শোনা গেল। যদিও এটা প্রথম নয়, এর আগেও একাধিকবার বিরোধীদের উদ্দেশ্যে ঠিক একইভাবে হুমকি হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। আর এবারে একেবারে প্রকাশ্য সভা মঞ্চে দাঁড়িয়ে বিজেপি কর্মীদের হুমকি দিলেন তিনি বলছেন বিজেপি একজনকে মারলে 8 জনকে মারতে হবে এমন পরিস্থিতি তৈরি করবেন যাতে বিজেপির কেউ এজেন্ট হওয়ার সাহস না দেখায়। কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় এজেন্ট কেউ হয় বসে পড়তে পারে এমন অবস্থা তৈরি করুন যাতে কেউ এমন না ভাবতে পারে। হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ। একেবারে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সরকারি হাসপাতালে সেখানে রোগীদের খাবারের মান নিয়ে ক্ষোভটা বরাবরই ছিল। আর এবারে সেই ক্ষোভ প্রকাশ করতে কাকে দেখা গেল বলুন তো? রাজ্যেরই এক মন্ত্রীকে। ঝাড়গ্রাম জেলা হাসপাতালে রোগীদের খাবারের মান নিয়ে এবারে প্রশ্ন তুললেন বীরবাহা হাঁসদা। যদিও খাবারের দায়িত্বে থাকা ঠিকাদারের দাবি অল্প বরাদ্দর টাকায় তিনি নাকি অনেক ভালো খাবারই দেন। পাতের ঝোলের মধ্যে যেন ভাসছে মাংসের দানা, পাতের ডালের জলে যেন সাঁতার কাটছে ভাত, মাছের টুকরো না দানা বোঝার উপায় নেই। সরকারি হাসপাতালের খাবার নিয়ে অভিযোগের অন্ত নেই রোগীদের। সেই চিত্রটা যে এখনো বদলায়নি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন খোদ রাজ্যের মন্ত্রী। ঝাড়গ্রাম জেলা হাসপাতালে খাবারের মান নিয়ে প্রশ্ন তুললেন বীরবাহা হাঁসদা। নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সরকারি হাসপাতালের রোগীদের দেওয়া খাবারের ছবি পোস্ট করেন ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক। তাতে তিনি লিখেছেন,
ঝাড়গ্রাম হাসপাতালে রাতের খাবারে মাংসের পিসের অবস্থা দেখে মুরগিও লজ্জা পায়। মন্ত্রী ম্যাডাম অফিসের কালো নিজে দেখেছেন, হ্যাঁ কিরকম দিচ্ছে? ছোট করে দিচ্ছে, ছোট মাংস পিসের দু পিসও দিচ্ছে, পিসও বড় কারো এক পিস। এখানে খাবারের পরিষেবা মানে খুবই নিম্নমানের। খালি আজকের অভিযোগ নয়, দীর্ঘ প্রায় 10-15 বছর ধরে খাদ্যের পরিমাণ, গুণগত মান খুবই খারাপ। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, খাবার দেওয়ার জন্য প্রতিদিন বরাদ্দ প্রায় 54 টাকা। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগীদের সকালে প্রাতরাশে থাকে দুধ, ডিম সেদ্ধ, কলা, পাউরুটি। দুপুরে ভাত, ডাল ও সবজির সঙ্গে মাছ বা মাংস দেওয়া হয়। রাতের বেলা রুটি, ভাত, ডাল, সবজি ও ডিম থাকে, মাঝে মাঝে মাংস থাকে। এই অল্প টাকায় পুষ্টিগুণ মেনে খাবার দেওয়া সম্ভব? যদিও খাবারের দায়িত্বে থাকা ঠিকাদারের দাবি, তিনি নাকি অনেক ভালো খাবার দেন। 2015 সাল থেকে কি কোনো জিনিসের দাম বাড়েনি? তাহলে একই দামে আজকে দীর্ঘ 10 বছর ধরে চালিয়ে যাচ্ছি। 54 টাকায় 3 বেলা খাবার দেওয়া হচ্ছে। সেই পয়সা না বলে হাসপাতালের নিম্নমানের খাবার আমি মনে করি অনেক বেটার সার্ভিস দিচ্ছে। হাসপাতালের খাবারের মান নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন নিজের অসহায়তার কথা জানালেন ঝাড়গ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ। সেটা আমরা স্বাস্থ্যভবনে গিয়ে কথাও বলে এসেছি, ফলো আপও করেছি, কিন্তু আমার তো ক্ষমতা নেই যে স্বাস্থ্যভবন থেকে অর্ডার বার করার। আমরা খাবারের মান উন্নত যাতে হয় সেটার জন্য আমরা ফাইল পাঠাতে পারি, স্বাস্থ্যভবনে গিয়ে বলতে পারি, কিন্তু এর চেয়ে বেশি আমার তো করার ক্ষমতা নেই। সমাজ মাধ্যমে রাজ্যের মন্ত্রীর এই পোস্টকেই কার্যত লুফে নিয়েছে বিরোধীরা। সরকারকে আক্রমণ করার পাশাপাশি বীরবাহাকেও কটাক্ষ করেছে বিজেপি। আস্থা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর উপরে, যে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু নিচের তলায় করছেন। মুখ্যমন্ত্রী তো 2011 সালে শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী যতদিন, স্বাস্থ্যমন্ত্রীও ততদিন। তাহলে 14 বছর পরে, যখন 8 মাস পরে যাওয়ার সময় হয়ে গেছে, তখন এই মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর উপরে আস্থা প্রকাশ করা মানে এই ধরনের বলতাকে আড়াল করার চেষ্টা করা। পশ্চিমবঙ্গে যদি কোথাও কোনো জায়গায় কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ হয়ে থাকে, সেইটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তৃণমূল কংগ্রেসেরই জনপ্রতিনিধিরা। বরঞ্চ সকলের তো এটাকে সাধুবাদ জানানো উচিত যে একদিন যদি হাসপাতালে খাবারের মান যদি খারাপ হয়ে থাকে, সেটা বিরোধীরাও অভিযোগ তোলার আগে সরকার, শাসক দলের নেতা, শাসক দলের বিধায়ক, তিনি রাজ্যের মন্ত্রী, তিনি প্রশ্নটা তুলেছেন। যাদের বেসরকারি হাসপাতালে যাওয়ার সামর্থ্য নেই, তাদের তো ভরসা সরকারি হাসপাতাল। আর সেখানেই নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ ওঠে দিনের পর দিন, বছরের পর বছর। চলে দায় ঠেলাঠেলি। গোয়া দণ্ডপাটের রিপোর্ট, TV9 বাংলা। পড়ুয়াদের পাতের খাবার নিয়ে অভিযোগের শেষ নেই। খাদ্যের পরিমাণ, পুষ্টিগুণ নিয়ে প্রচুর অভিযোগ উঠেছে। আর এখানেই শেষ নয়, হিসেবেও নাকি রয়েছে অজস্র গরমিল। স্কুলে ছাত্রছাত্রী নেই, অথচ মিড ডে মিলের তালিকায় শত শত নাম। অবাক হচ্ছেন? বেঁচে যাওয়া খাবার এবং বরাদ্দ অর্থ কোথায় যাচ্ছে? আর এই প্রশ্ন নিয়ে ইতিমধ্যে তোলপাড় উঠে গিয়েছে একেবারে করণদিঘিতে। দেখুন। উত্তর দিনাজপুরের করণদিঘির ব্লকের উত্তর কচুড়া প্রাথমিক বিদ্যালয়, যে মিড ডে মিলে কারচুপির অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে জেলার শিক্ষাক্ষেত্র। স্কুলে পড়ুয়ার সংখ্যা 596। নিয়মিত গড়ে স্কুলে আসে 40 থেকে 60 জন পড়ুয়া, অথচ মিড ডে মিলের খাতায় দেখানো হয় 250 থেকে 400 জন পড়ুয়ার স্কুলে উপস্থিতির কথা। বেশি করে রান্না করি স্যার, মানে পরে চলে আসছে তো, তার জন্য একটু আমরা বেশি রান্না করি। সত্যি পরে আসে, সত্যি পরে আসে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে স্কুলে পৌঁছে যায় TV9 বাংলার ক্যামেরা। পড়ুয়ার সংখ্যা বেশি দেখিয়ে কি মিড ডে মিলের খাতায় 9-6 করা হচ্ছে? শুনুন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের সাফাই। যেটুকু বাচ্চা আছে সেই হিসেবে এসএমএস করে তারা আমাদের পাঠাচ্ছে, তারা আমাদের স্টুডেন্টের ছবিও তুলে পাঠিয়েছে। সেই ছবিটা আমার স্কুলে হলে মানে সেই দিনের ছবি না, যেদিন ডেট বলছি না না সেই ছবি না, সেই ছবি তো আমার কাছে আছে। সেদিনের ছবি আপনার কাছে? আমার কাছে দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো। তাহলে কোনো কারচুপি আপনার? না না না, এর মধ্যে কোনো কারচুপি হয় না। কোথাও খাবারে টিকটিকি, বিছে, কোথাও আবার অযোগ্য খিচুড়ি। পড়ুয়াদের পাতের খাবার ঘিরে এমনিতেই অনিয়মের শেষ নেই। রাজ্যে পড়ুয়াদের একটা বড় অংশ মুখ ফিরিয়েছে মিড ডে মিলে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রিপোর্ট বলছে, গত শিক্ষাবর্ষে মিড ডে মিল খায়নি 40% পড়ুয়া। 2024-25 শিক্ষাবর্ষে মিড ডে মিলের অধীনে 1,13,00,000 পড়ুয়া। 2025-26 শিক্ষাবর্ষে মিড ডে মিলের অধীনে 80 লক্ষ পড়ুয়া। এক বছরে মিড ডে মিলে পড়ুয়ার সংখ্যা কমেছে 33 লক্ষ। রাজ্যের একাধিক জেলায় উদ্বেগের এই ছবি। সেই রোগে সংক্রমিত উত্তর দিনাজপুর। তারই মধ্যে মিড ডে মিলের হিসেবে বিস্তর দুর্নীতির অভিযোগ। উত্তর দিনাজপুর জেলা জুড়ে সর্বত্র এভাবেই মিড ডে মিল চুরি হচ্ছে, আর যার পেছনে শাসক দলের মদত রয়েছে বলে বিরোধীরা দাবি করছে।
এই দুর্নীতিতে কাদের হাত? শাসক নেতাদের মদতেই কি শিক্ষকদের একটা চক্র এই অনিয়মের চক্রব্যূহতে জড়িয়ে পড়ছেন? ছাত্র সংখ্যা উপস্থিত নেই, কিন্তু বেশি ছাত্র সংখ্যা দেখিয়ে আর পুরো মিড ডে মিলের পয়সা ঘাপলা করা হচ্ছে, লুটে পুটে খাওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা ভাগাভাগি হচ্ছে, উপর থেকে নিচ অব্দি পুরো সিঁড়ি বেঁধে সবার মধ্যে ভাগ হচ্ছে, আর কিছুই না। কোনো রকম বেআইনি কাজ, করাপশনের সাথে আমাদের সরকারের যেরকম কোনো যোগ নেই, তার সাথে সাথে আমাদের দল এটাকে একদম টলারেট। প্রাথমিক বাংলা। এবার একটা বিমানবন্দরের ছবি দেখাবো আপনাদের, যে বিমানবন্দরের করুণ দশা। জায়গাটা মালদা। কোটি কোটি টাকায় তৈরি এয়ারপোর্টে নামছে না কোনো বিমান। বর্তমানে জেলাবাসীর কাছে বিনোদনের একটা জায়গায় পরিণত হয়েছে। অভিযোগ উঠছে এই বিমানবন্দরের জমির দিকে নাকি নজর পড়েছে জমি হাঙরদের। চারপাশে হাই রাইজ বিল্ডিং। বিমান উড়ানের বদলে কেন্দ্রের টাকা লুটের একটা অভিযোগ তুলে সরব মালদা জেলার দুই বিরোধী সাংসদ খগেন মুর্মু এবং ঈশা খান চৌধুরী। উঠেছে নতুন বিমানবন্দর গড়ার একটা দাবিও। জঙ্গল আবর্জনায় ভরা পরিত্যক্ত মালদা বিমানবন্দর। রানওয়েতে চড়ে বেড়াচ্ছে গরু ছাগল। এয়ারপোর্টের বাইরে থেকে ভেতরে সাধারণের প্রবেশ নিষিদ্ধ, অথচ পিছন থেকে ঢুকে পড়ছে গরু ছাগল মানুষ সকলে। এমনকি অবাধে চলছে বাইক সহ অন্যান্য যানও। এখানেই নাকি খুব তাড়াতাড়ি বিমান উড়বে, এমনটাই প্রশাসনিক সূত্রে আমরা জানতে পেরেছিলাম। আর এর থেকে হাস্যকর আর কি হতে পারে? সবথেকে বড় প্রশ্ন যে এই এয়ারপোর্টের উপরে নাকি প্রমোটারদের তীক্ষ্ণ নজর রয়েছে, বিশেষ করে যারা জমি হাঙর। আর সে কারণেই অভিযোগ ধীরে ধীরে এই এয়ারপোর্টের পরিধি ছোট হতে চলেছে। একমাত্র সিভিক ভলান্টিয়ারের দায়িত্বে এই গোটা এয়ারপোর্টের নিরাপত্তা। প্রধান গেটের বাইরে তার নজরদারি থাকলেও পিছনের দিক থেকে অবাধে প্রবেশ চলছে। অভিযোগ চলছে অসামাজিক কাজও। বর্তমানে আমরা চাই এয়ারপোর্টের কাজটা দ্রুত সমাধান করা হোক। আর মালদা শহরের যেহেতু মালদা শহরের পপুলেশন প্রায় অনেকটাই, আর মাঠের সংখ্যা খুবই সীমিত। আমাদের মাঠের একটা ভালো যদি স্থায়ী মাঠ হয়, তো খেলার জন্য এদিক ওদিক দিয়ে ঢুকছি, তারপর পেছন দিক দিয়ে ঢুকছি, তারপর সারাদিন এখানে গরু চলছে। 2017 সালে বিমানবন্দরের 141 একর জায়গা কেন্দ্রের কাছ থেকে 30 বছরের জন্য লিজ নেয়। বিনামূল্যে লিজ নেয় রাজ্য সরকার। উদ্দেশ্য ছিল রাজ্যের উদ্যোগে বিমান ওড়ানো এবং এয়ারপোর্টের দেখাশোনা করা। অভিযোগ, বিমান ওড়ানোর স্বপ্ন সত্যির বদলে প্রমোটারের থাবা বসছে বিমানবন্দরের জমিতে। এয়ারপোর্টের এই অবস্থার দায় রাজ্যের উপর চাপিয়ে তদন্তের দাবি তুলেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। টাকাটাকে তছনছ করছে, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, এই টাকাটাকে ওরা তছনছ করবার জন্য যেভাবে লুটপাট হয় পশ্চিমবাংলায়, সেই লুটের আর এটা হচ্ছে যে কারবার চলছে। একই অভিযোগে সরব দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী। এর কেন্দ্র সরকারের জমি ছিল, ওটা স্টেট গভর্নমেন্ট হয়ে গেছে। অলরেডি 9 বছর হয়ে গেছে, স্টেট গভর্নমেন্ট কোনো আঙুল ওঠায়নি। কেন? এটা মালদার প্রশ্ন। তারপরে টাকা ডিএম এর কাছে অনুরোধ করি যে একটা তদন্ত হোক। বিরোধী নেতাদের অভিযোগ উড়িয়ে জেলা তৃণমূলের দাবি, এখন আপাতত সেই পরিকাঠামো আছে যেখানে বিমান চলতে পারে, না এখন ঢুকতে পারে না, এবং সেখানে গার্ড রয়েছে। সমস্তটাই এখন প্রশাসন সেই জায়গাগুলো ঠিকঠাক দেখাশোনা করছে। পরিত্যক্ত এয়ারপোর্টকে বাতিল করে নতুন এয়ারপোর্ট করার প্রস্তাব সাংসদ খগেন মুর্মু, যে প্রস্তাবে সবুজ সংকেত কেন্দ্রের। পরিদর্শনে আসছে কেন্দ্রের প্রতিনিধি দল। সবকিছুর পরেও আদৌ কবে উড়বে বিমান, সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় মালদাবাসী। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। প্রায় 1.5 দশক ধরে থমকে থাকা রেল প্রকল্পের জটিলতা কাটল। ভাবাদিঘি রেল প্রকল্পের জন্য ব্রিজ তৈরির কাজ শুরু করলো রেল দপ্তর। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের মাঝে মাত্র 600 মিটারের কাজ ভাবাদিঘির জটে থমকে ছিল। অবশেষে রাজ্য প্রশাসন, রেল এবং ভাবাদিঘির আন্দোলনকারীদের দফায় দফায় ত্রিপাক্ষিক বৈঠক, সেই বৈঠক থেকেই উঠে আসে সমাধান সূত্র। ভাবাদিঘির ওপর ব্রিজ করে রেল লাইন তৈরিতে রাজি হয় রেল। দিঘি বাঁচিয়ে রেল চাই। দিঘি বাঁচানোর সেই আন্দোলনের জটেই বছরের পর বছর থমকে ছিল রেল প্রকল্পের কাজ। 82.46 কিলোমিটারের প্রকল্পে বাধা হয়ে দাঁড়িয়েছিল 600 মিটারের রেলপথ। অবশেষে জট কাটিয়ে সেই কাজ শুরু হলো গোঘাটের ভাবাদিঘিতে।
শুক্রবার ভাবাদিঘিতে শুরু হয়েছে রেল ব্রিজ তৈরির জন্য মাটি পরীক্ষার কাজ। রেল লিখিত আকারে দিয়েছে, দিয়ে আমাদের অনুমতি নিয়ে এটা হচ্ছে। যেহেতু যে ব্রিজ করা যায় কিনা সেটার একটা প্রাথমিক পাঠ প্রয়োজন আছে, সেটা যদি আমরা না দিই তাহলে রেল কীভাবে জানতে পারবে যে এটা করা সম্ভব। দীর্ঘ 14 বছর ভাবাদিঘি কেন্দ্র করে যে লাইন বন্ধ ছিল রেলের কাজ, সেটা এখন জট খুলতে চলেছে। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ ভাবাদিঘিতে ধাক্কা খায় 2017 সালে। রেল লাইন পাততে ভাবাদিঘিতে মাটি ফেলা নিয়ে উত্তেজনা ছড়ায়। ভাবাদিঘির বাসিন্দাদের ওপর চাপ তৈরির অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। দিঘি বুঝিয়ে রেল লাইন তৈরির বিরুদ্ধে শুরু হয় আন্দোলন। ভাবাদিঘি বাঁচাও কমিটির আন্দোলনে থমকে যায় রেল প্রকল্পের কাজ। আন্দোলনকারীদের দাবি একটাই, দিঘি বাঁচিয়েই তৈরি হোক রেলপথ। অবশেষে বানানোর সিদ্ধান্তকে তাই নিজেদের জয় হিসেবেই দাবি করছে ভাবাদিঘি বাঁচাও কমিটি। রেল এক প্রকার আমাদের দাবিকেই মান্যতা দিতে বাধ্য হয়েছেন এবং এক প্রকার আমরা এটা রেলের কাছ থেকে জয়টা ছিনিয়ে নিতে পেরেছি যে রেল আজকে ব্রিজ করবে বা এরকম একটা মানসিকতার দিকে রাস্তায় এসেছি। সেইটার পরিপ্রেক্ষিতে আজকে তার প্রাথমিক পাঠ শুরু হচ্ছে। আমাদের মতবাদ নিয়ে রেল আজকে আসছে কাজ করার জন্য। আমরা চাইছি সমস্ত জট কাটিয়ে একটা আশার আলো যেন দেখতে পাই। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পে ভাবাদিঘির জটে আটকে থাকলেও এতদিন ওই রুটে তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত ট্রেন চলছে। ট্রেন চালু আছে গোকুলনগর থেকে বিষ্ণুপুর পর্যন্ত। কিন্তু মাঝে ভাবাদিঘি থাকায় তৈরি হয়নি মাঝের গোঘাট থেকে গোকুলনগরের রেলপথ। কিন্তু মার্চ মাসেই হাইকোর্ট দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়ার পরই আশার আলো দেখা যায়। এরপরই রাজ্য প্রশাসন, রেল দপ্তর ও ভাবাদিঘির আন্দোলনকারীদের ত্রিপাক্ষিক বৈঠকে উঠে আসে জট কাটার সমাধান সূত্র। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এবারে আমরা নজর রাখবো আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। আমাদের নজর রাখতেই হবে, কেননা আমরা প্রত্যেকটা দিন অপেক্ষায় থাকি কখন কিভাবে ওয়েদার অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সেই দিকে আমাদের নজর রাখতেই হয়। আর সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমেই জানাই কলকাতার কথা। কলকাতাতে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। দফায় দফায় বৃষ্টিপাত হয় এবং এরপরে কোন জেলায় আমাদের নজর থাকবে দেখতেই হবে আমাদেরকে। কলকাতার পরে হাওড়ার দিকে নজর রাখবো। হাওড়ার সর্বোচ্চ আগামীকাল হাওড়ার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে হাওড়াতে। পরবর্তী জেলার দিকে নজর থাকবে দীঘাতে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। সেখানেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। যারা রয়েছেন পর্যটকেরা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামীকাল দীঘাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আমাদের নজর থাকবে দার্জিলিংয়ের দিকে। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই আপডেট। এবং এর পাশাপাশি শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা শিলিগুড়িতেও রয়েছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা আভাস রয়েছে। আসানসোলে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আসানসোলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি বোলপুরে নজর রাখবো। বোলপুরে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, সর্বনিম্ন থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বোলপুরেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। এরপরে কৃষ্ণনগরের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে আগামীকাল রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গায় কিন্তু একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আপাতত এই পর্যন্তই। তবে আপনাদেরকে এই আবহাওয়ার খবরটা আমরা প্রত্যেকটা মুহূর্তে আপডেট জানাচ্ছি। পশ্চিম মেদিনীপুরে দাসপুরে বেহাল রাস্তা, বৃষ্টির জেরে আরো হাল খারাপ, ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। বাধ্য হয়ে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ নিত্যযাত্রীদের। পুলিশ ও গ্রাম পঞ্চায়েত প্রধান পৌঁছে দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দিলে ওঠে অবরোধ।
রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদ গ্রামবাসীদের। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের শাখারি 2 নম্বর পঞ্চায়েতের পলাশডাঙ্গা এলাকার ছবি। স্কুল, পঞ্চায়েত অফিস বা ব্যাংকে যেতে ভরসা এই রাস্তায়। প্রায় 3 কিলোমিটার রাস্তার এই হাল। বেহাল রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনো ফল হয়নি বলে রাস্তায় নেমেছেন বলে জানান গ্রামবাসীরা। শিলাবতীর পারে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে যদুপুর গ্রামের রাস্তার হাল বেহাল। কোথাও ভাঙা রাস্তার উপর বাস দিয়ে সাঁকো বানিয়েছেন গ্রামবাসীরাই। রাস্তা খারাপের জন্য গ্রামের ছেলে মেয়েদের বিয়ের সম্বন্ধ ভেঙে যায়। কেউ অসুস্থ হলে 2 কিলোমিটার হাঁটিয়ে এনে গাড়িতে চড়াতে হয়। চরম সমস্যায় গ্রামবাসীরা। বারবার পঞ্চায়েতে জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। দ্রুত রাস্তা সারাইয়ের আশ্বাস দিয়েছেন বিডিও। দলকে শোকজের জবাব দিলেও নিজের কৃতকর্মের জন্য এতটুকু আফসোস নেই খড়গপুরের তৃণমূলের গুন্ডা নেত্রী বেবি কোলের। তার দাবি বৃদ্ধই প্রথমে তাকে মারধর করে, আত্মরক্ষার স্বার্থেই হাত চালিয়েছেন তিনি।